জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের প্রথম স্কুল আমরা করব প্রশ্নবিচিত্রা বইয়ের। ঠিক আছে, খুব সুন্দর করে বিস্তারিত ভাবে আমি পুরো আলোচনা করব, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, সেই সঙ্গে প্রত্যেকে মুক্তির পাঠশালার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তুমি ওখানে পেয়ে যাবে। ওকে, যার লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো শুরু করছি সুন্দর করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, দেখো একের দাগের প্রশ্ন আমাদের বলেছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা আমরা কি জানি? যেগুলো মৌলিক সংখ্যা নয়, তাই তো। যে এক সংখ্যাটা এটা আমাদের মৌলিকও নয়, যৌগিকও নয়। দুই আমাদের জানি এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা আমাদের কত হয়ে যায়? 4। তাহলে সংখ্যাগুলো আমি যদি লিখি 1, 2, 3, 4, 5 এইরকম, তাহলে এক সংখ্যাটা আমরা জানি মৌলিকও নয়, যৌগিকও নয়। 2 আমাদের মৌলিক, 3 আমাদের মৌলিক, কারণ 2 আর 3 এর কেবলমাত্র দুটো গুণনীয়ক থাকে, দুটো উৎপাদক থাকে। তাহলে প্রথম যে যৌগিক সংখ্যাটা পেলাম, মানে 1 আর 4 বাদেও 4 এর গুণনীয়ক হচ্ছে 2, 4 কে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা আমাদের কত হয়ে যাবে? 4। 6 এর দাগে 6 এর উৎপাদক অর্থাৎ 6 এর কতগুলো গুণনীয়ক আছে। খুব সহজ ভাষায় 6 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 6 1 দ্বারা আর 6 দ্বারা তো ভাগ যাবেই। প্রত্যেকটা সংখ্যা 1 দ্বারা ভাগ যায় এবং সেই সংখ্যাটা দ্বারা ভাগ যায়। তা বাদে দেখি অন্য কি কি দিয়ে ভাগ যায়। 6 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়। তাহলে 6 এর কতগুলো গুণনীয়ক পেলাম বা উৎপাদক পেলাম? 4টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 4টি সঠিক উত্তর। কয়ের দাগে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে তাদের বলা হয়। তাহলে যখন দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয় তাদেরকে কি বলে? যমজ মৌলিক বলে। যে কোনো, ধরো আমি লিখলাম 5 আর 3, এদের বিয়োগফল কত? 2। তাহলে এই 5 আর 3 কে কি বলা হবে? যমজ মৌলিক। আমি লিখলাম 19 আর 17, এদের বিয়োগফল কত? 2। তাহলে দুটোকে মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের বিয়োগফল যদি 2 হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমাদের কি বলে? যমজ মৌলিক বলে। হয় 3 সেমি, 4 সেমি ও 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজকে আমাদের কি বলে গো? সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটাও 3 আর এটাও 3। আমরা কি শিখেছি? ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, পরিমাপ যদি সমান হয়, সেটাকে আমাদের কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুটো বাহুর দৈর্ঘ্য সমান। পরবর্তীতে অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা। দেখো, তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা লেবু অঙ্কন চিত্র নিয়ে রেখেছি। তাহলে এই যে লেবু দেখতে এইরকম হয়, এর যে এই যে উপরিতল যেটা হচ্ছে সমতল, এটা একটা তল হয়ে যায়। আর এই যে পুরো বাঁকানো করে একটা তল, এটা হচ্ছে বক্রতল। তাহলে মোট কতগুলো তল? দুটা। তাহলে লেবুর এই যে উপরিভাগটা সুন্দর করে আমরা হাত বোলাতে পারি, একদম সমতল, এটা উপরিতল। আর বাকি পুরো অংশটা বৃত্তাকার গোলাকার করে থাকে, সেটা আমাদের কি হয়? বক্রতল। তাহলে মোট কতগুলো তল হয়ে যাবে? অর্ধেক পাতিলেবুর দুটো। পুরো একটা গোটা পাতিলেবুর যদি বলে, একটা গোটা পাতিলেবুর কিন্তু একটাই তল, বক্রতল। কিন্তু অর্ধেক পাতিলেবুর দুটো তল। এই হচ্ছে সমতল উপরির ভাগটা, আর এইটা হচ্ছে আমাদের কি তল? বক্রতল, দুটো তল। চলে আসো পরবর্তীতে 2 এর দাগ। একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে আমরা একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত জানি? 2। 2 বাদে আমরা এমন কোনো জোড় সংখ্যা পাবো না যেটা মৌলিক হবে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। কারণ অন্য সমস্ত জোড় সংখ্যাগুলো তো 2 দিয়ে ভাগ চলে যাবে, আর 2 দিয়ে ভাগ যাওয়া মানে তার তো 2 এর অধিক উৎপাদক থাকবে, সেটাকে আমরা মৌলিক বলবো না। ছয়ের দাগে একটি দেশলাই বাক্সের কতগুলো তল থাকে? একটি দেশলাই বাক্সের 6টা তল। দেখো, আমি এখানে দেশলাই বাক্সটা এই যে দেখো, এই যে দেশলাই বাক্সটা, দেখো এই যে একটা তল, তাহলে এর উল্টো দিকে একটা তল আছে নিচের দিকে, যেটা দেখা যাচ্ছে না। এই দিকে একটা দেখা যাচ্ছে, তাহলে এর উল্টো দিকে এই দিকে একটা আছে। কটা তল হয়ে গেল? 4টা। এবারে এই দেশলাইটাকে যদি পুরো ভেতরে ভরে দাও, তাহলে এই দিকে একটা তল, আর এর অপোজিটে এই দিকে একটা তল আছে। তাহলে মোট কতগুলো তল হয়ে যাবে? 6টা। তাহলে এই যে ওপরে একটা, এর উল্টো সাইডে নিচে একটা, এই দিকে একটা, ওই দিকে একটা, এই ধারে একটা, এই ধারে একটা। তাহলে একটি দেশলাই বাক্সের কতগুলো তল হয়ে যাবে? 6টি। পরবর্তীতে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর 4টা বাহু, যে কোনো আকৃতির সরল রেখার যে কোনো আকৃতির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে আমাদের কি বলে? পরিসীমা বলে। কি বলে?
পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের ৪ টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলবে? পরিসীমা। ঠিক আছে? পরবর্তী। ফুটবলের উপরিতলটা, এই তো ফুটবল, তাহলে এর উপরিতলটা কেমন গো? এটাকে কি লিখবো আমরা? বক্রতল লিখবো। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে কি সমতল, আর এটা হচ্ছে কি বক্রতল। ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ২ যতবার লিখতে হবে। আমি পুরো লিখে দেখাচ্ছি। তাহলে ১ থেকে আমি লেখা শুরু করব। তাহলে ২, এরপরে ১২, এরপরে কততে ২ আসবে বলো তো? ২০ তে, ২১, ২২ এ দুটো ২ আসবে, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এরপরে পড়বে ৩২, ৪২, ৫২, ৬২, ৭২, ৮২ আর ৯২। তাহলে মোট কতগুলো ২ হলো ভালো করে গুনে নাও। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে গিয়ে আমাকে ২ কতবার লিখতে হয়েছে? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। তাহলে সুন্দর করে আমাদের উত্তর কত হয়ে যাবে? ২০ বার। এবারে এখানে একটা জিনিস মনে রাখবে, ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ২ বাদ দিয়ে যদি অন্য কোনো বলতো ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ যাই বলুক না কেন প্রত্যেকটাই কিন্তু ওই ২০ ই উত্তর হবে। ঠিক আছে? এই যে তোমাদেরকে আমি সংখ্যা লিখে দেখালাম। ১ থেকে ১০০ পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা সংখ্যা লিখি, ২ কোথায়, কোথায় আসবে? এই যে আমি যেগুলো লিখতে লিখেছি। তাহলে মোট কতবার আসবে ২? ২০ বার। চলো নেক্সট। ৩ এর ক, দেখো ৩ এর কটা আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে চিত্র রেখেছি। সমকোণী চৌপল, এই যে হচ্ছে একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, যেটাকে আয়তঘন বলে, কিউবয়েড বলে। তাহলে এই সমকোণী চৌপলের যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপ একই হয়ে যাবে, যখন সমান হয়ে যাবে, এই যে এটা, সেটাকে আমরা কি বলবো? ঘনক বলবো। কিন্তু এখানে প্রশ্নে বলা রয়েছে গোলক। গোলক কোনটা? এইটাকে বলা হয় গোলক, এইটাকে বলা হয় গোলক। ঠিক আছে? এইটাকে বলা হয় গোলক। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মাপ একই হলে তাকে আমাদের কি বলে? ঘনক বলে। এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে। যেটা সত্য হবে তার পাশে টি লিখবে, যেটা মিথ্যে হবে তার পাশে এফ লিখবে। তাহলে এর পাশে আমরা কি লিখবো? এফ। এটা মিথ্যে বলা রয়েছে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়ে যায় সেটাকে আমরা বলি ঘনক। যেমন উদাহরণ হিসেবে আমরা কি জানি গো? লুডোর গুটি, ঠিক আছে? বিভিন্ন ধরনের বর্গাকার বাক্স ইত্যাদি। ৯ ও ১০ হলো পরস্পর মৌলিক সংখ্যা। একদমই সঠিক, এটা ট্রু। পরস্পর মৌলিক কাদেরকে বলবো? যাদের গসাগু ১ হবে, বা আরো যদি সহজ করে বলি, যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র একটাই থাকবে, সেটা হচ্ছে ১। হয়েছে? তাহলে ৯ আর ১০ এর গসাগু করব। যেকোনো দুটো সংখ্যার গসাগু যদি ১ হয় তাদেরকেই পরস্পর। তাহলে এটা ঠিক বলা রয়েছে। ১ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা আমরা কি জানি? ১ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা আমাদের কত হয়? ২। তাহলে এদের যোগফল কত? ৯৯। তাহলে ঠিকই বলা রয়েছে। তাহলে আমাদের ঠিকই বলা রয়েছে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমাদের হয় ২, বৃহত্তম মৌলিক সংখ্যা আমাদের হয় ৯৭, তাদের সমষ্টি মানে কি? যোগফল ৯৯। ঠিকই বলা রয়েছে। সরল অঙ্কে মান নির্ণয়ের সময় শেষে বিয়োগ করতে হয়। হ্যাঁ, এটা ঠিকই বলা রয়েছে। আমরা সরলটা ব্যবহার করে থাকি ভি বদমাস নিয়ম মেনে, তার একদম শেষে থাকে দেখো এস। এস মানে সাবট্রাকশন, সাবট্রাকশন মানেই হচ্ছে বিয়োগ। তাহলে সবার শেষে আমরা কি করি? বিয়োগ করি, এস, সাবট্রাকশন করি। তাহলে ঠিক বলা রয়েছে, টি লিখবো। কলার সংখ্যা কমলে কলার দাম বাড়বে, এটা ভুল বলা রয়েছে। তাহলে আগে ধরো যতগুলো কলা নিতাম যে দাম দিতে হয়েছে, এখন যদি আমি কম কলা নিই, তাহলে যখন আমি কম কলা নেব আমাকে কম দাম দিতে হবে, যখন আমি বেশি কলা নেব বেশি দাম দিতে হবে। তাহলে কলার সংখ্যা কমলে দাম কমবে, কলার সংখ্যা বাড়লে দাম বাড়বে। কিন্তু এখানে বলা রয়েছে কলার সংখ্যা কমেছে, দাম বাড়বে বলা রয়েছে। তাহলে এটা ভুল বলা রয়েছে। ঠিক আছে? কলার সংখ্যার সঙ্গে মূল্যের দামের সরল সম্পর্ক। কিন্তু এখানে উল্টোটা বলা রয়েছে, ব্যস্ত সম্পর্ক বলা রয়েছে, তাই মিথ্যে, এটা আমরা এফ লিখব। পরবর্তীতে কয়ের দাগে প্রদত্ত চিত্রটির পরিসীমা, এই যে দেখো ডান দিকে একটা চিত্র আছে, এর পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে পরিসীমা কি বলে? না, যতগুলো ধার সীমা দেখতে পাচ্ছ প্রত্যেকটার দৈর্ঘ্যকে যোগ করব। তাহলে আমরা কাকে কাকে যোগ করব? ৩৪, তারপরে ২০,
তারপরে 28 এবং হচ্ছে 15 যতগুলো সাইড রয়েছে, বাহু রয়েছে। তাহলে যোগ দিলে ৮ ৪ ১২ আর ৫ ১৭ ৭ হাতে ১ ৩ ১ ৪ ৪ ২ ৬ ৬ ২ ৮ ১ ৯। তাহলে পরিসীমা আমাদের কি হয়ে যাবে? মিটার কথাটা লিখবে কিন্তু মনে করে, শুধু ৯৭ লিখলে হবে না। তাহলে পরিসীমা মানে কি? যতগুলো কটা বাহু রয়েছে এখানে? ৪ টা বাহু রয়েছে। সেই ৪ টা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলেই আমরা পরিসীমা। কয়েক দাগে বাহু বেঁধে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? আমি তোমাদের চিত্র আকারে লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। তোমাদের পরীক্ষাতে এই সমস্ত চিত্র আঁকার দরকার নেই। যদি চিত্র আঁকো তাহলে খুবই ভালো, মাস্টার খুব খুশি হবে। আমি যেভাবে লিখে রেখেছি যদি এইরকম লিখতে পারো। না হলে তুমি শুধু ক প্রকার কি কি লিখলেও কিন্তু পুরো নাম্বার পাবে। ঠিক আছে? তাহলে বাহু বেধে ত্রিভুজ ক প্রকার? ৩ প্রকার। কি, কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের ৩ টে বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ২ টো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। ৩ টে বাহুই যদি অসমান হয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি, কি? বাহু ভেদে ত্রিভুজ ৩ প্রকার। তারপরে বলেছে কি, কি? সমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওই যে কয়ের দাগ কি বলে? কয়ের দাগ আমাদের বলেছে গুণককে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। তাহলে এই যে ১২৩ আর হচ্ছে ১২, এখানে ১২৩ টা হচ্ছে গুণ্য, যাকে গুণ করি তাকে গুণ্য বলে, যেটা দিয়ে গুণ করি তাকে গুণক বলে। এই গুণককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। তাহলে ১২৩ কে ১২৩ রেখে দাও, একে কোনো কিছু করব না। এই ১২ কে ভাঙবো। ১২ কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি কি, কি আসে বলতো? ২ ৬ ১২ ২ ৩। তাহলে আমাদের কি, কি আসবে? ২, ২ আর ৩। বোঝা যাচ্ছে? মৌলিক উৎপাদকে ভেঙে দিলাম। এবারে একটা, একটা করে গুণ করবে। প্রথমে ১২৩ আর ২ গুণ করবে। ১২৩ আর ২ গুণ করলে ৩ দুয়ে ৬, ২ দুয়ে ৪, ৩ দুয়ে ৬, ২ দিয়ে ৪, ২ একে ২। এটা হয়ে গেল। তাহলে থাকলো কত? ২ আর ৩। এবারে আবার ২ দিয়ে গুণ করবে। ৬ দুয়ে ১২, ২ হাতে ১, ৪ দুয়ে ৮, ১ ৯, ২ দিয়ে ৪। এটা থেকে গেল। আবার ৩ দিয়ে গুণ করবে। ৩ দুয়ে ৬, ৯ তিনে ২৭ ৭, হাতে ২, ৪ তিনে ১২ আর ২ এ ১৪। ১৪৭৬ সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তাহলে গুণকটাকে মৌলিক উৎপাদকে ভাঙবো, ভেঙে প্রথমে ২ দিয়ে গুণ করব, তারপরে ২ দিয়ে গুণ করব, শেষে ৩ দিয়ে গুণ করব। একটা, একটা করে বাম দিক থেকে গুণ করব। আশা করি বোঝা গিয়েছে। ভয়ের দাগ ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে, ঠিক এর উল্টোটা। ২ ৭ ৭ ২ ১৪ কে যদি ভাঙি আমরা কত আসবে বলতো? ২ ৭ এ ১৪। তাহলে ২ আর ৭ আসবে। তাহলে এখানে গুণ ছিল বলে একটা, একটা করে গুণ দিয়েছিলাম। এখানে যেহেতু ভাগ আছে, একটা, একটা করে ভাগ দেব। তুমি একদম সরাসরি ভাগ করে বসাতে পারো, নাহলে এইভাবেও লিখে দিতে পারো। হয়েছে? তাহলে প্রথমে যখন আমি ২ দিয়ে ভাগ দেব কত হবে? ২ দিয়ে ভাগ দিলে ২ একে ২। এখানে গুণ ছিল, একটা, একটা করে গুণ দেব। এখানে ভাগ আছে মানে একটা, একটা করে ভাগ দেব। ২ একে ২, ২ ৩ ৬, ১ নামলে ১৭, ২ আষ্টে ১৬, ২ ৬ ১২। একে আবার কত দিয়ে ভাগ দেব? ৭ দিয়ে। ৭ দিয়ে ভাগ দিলে ৭ একে ৭, তারপরে তোমার হলো ৬ নামলো ৬৮, ৬৮, ৬৮ মানে আমাদের হয়ে যাবে ৯ ৭ এ ৬৩, ৫ নামলে ৫৬, ৮ ৭ এ ৫৬। তাহলে আমাদের কত চলে আসবে? ১৯৮ আমাদের ভাগফল চলে আসবে। ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে হবে। তাহলে ভাজক, এখানে ভাজকটা কত? ১৪। ১৪ কে ভেঙে লিখলে ২ গুণ ৭। তাহলে প্রথমে ২ দিয়ে ভাগ করে ভাগফল বসাবো। তারপরে আবার ৭ দিয়ে ভাগ করে শেষে ভাগফল বসাবো। হয়েছে? মোট দাগে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে বের করি। তাহলে দেখো এই ৩ টে সংখ্যার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা এখানেও আছে। এই সম্পর্কটা দিয়ে এইখানে বের করতে হবে। তাহলে এখানে সম্পর্ক কি? দেখো এদের দুজনকে যোগ করো। ১৩ আর ৫ ১৫ যোগ করলে কত হয়? ২৮। দেখো তার থেকে ২ কম আছে। তাহলে ওপরের দুজনের যোগফলের থেকে ২ কম। এখানেও তুমি যোগ করো। ২১ আর ৩২ কে যদি তুমি যোগ করো তুমি ৫৩ পাবে। নিচেরটা দেখো তার থেকে ২ কম আছে। তাহলে ওপরের দুটোর যোগফলের থেকে ২ কম। ওপরের দুটোর যোগফলের থেকে ২ কম। এখানেও একই রকম ভাবে ওপরের দুটোকে যোগ করব। ৪০ আর ২৮ যোগ করলে কত হবে? ৬৮। ৬৮ থেকে ২ কম হবে। তাহলে ৬৮ থেকে ২ কম মানে কত? ৬৬ আমাদের এখানে বসেছে।
তাহলে যুক্তি বা লজিকটা কি পেলাম? ওপরের দুটোকে যোগ করে ২ বিয়োগ করলে নিচেরটা আসছে। ওপরের দুটোকে যোগ করে ২ বিয়োগ করলে নিচেরটা আসছে। তাহলে এখানেও একই রকম ওপরের দুজনকে যোগ করে ২ বাদ দিলে আমরা কত পাবো? 66। ওকে? চলো নেক্সট। সরল রয়েছে কয়ের দাগ। ৫০, চলো এখানেই করি, আর তোলার দরকার নেই। ৫০ কে ৫ দিয়ে ভাগ করলে কত হয়? ১০। আমাদের ভি বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগ হবে, ভাগ হয়ে গেল। তারপরে বিয়োগ ১৪, তারপরে ১২। এইটা খুব যত্নকারে সহকারে খেয়াল করো। এই জায়গাটাতে বহু ছেলেমেয়ে ভুল করে, অনেক বড় বয়স পর্যন্ত ভুল করে। তুমি ক্লাস 10, 11, 12 এর ছেলেমেয়েকেও দিলেও এই জায়গাটাতে ভুল করে দেয়। যে তারা কি করে এখানে ১০ রেখে দেয়, ১৪ আর ১২ যোগ করে দেয়। না, সরলের অঙ্কে যখন যোগ এবং বিয়োগ চিহ্ন থাকবে, সর্বদা যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আগে যোগ করবে, সেখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে বাদ দেব। যাদের সামনে যোগ চিহ্ন আছে তাদেরকে আগে যোগ করব, সেখান থেকে বিয়োগ চিহ্নকে বিয়োগ করব। ১০ আর ১২ যোগ করলে ২২, ২২ থেকে ১৪ বাদ দেব। দিলে আমাদের কত হয়ে যাবে? ৮ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। বিয়োগ যোগ চিহ্ন থাকলে আগে যাদের যোগ চিহ্ন আছে তাদেরকে যোগ করব, করে বিয়োগ চিহ্নের সংখ্যাটাকে বাদ দেব। ৬ এর দাগে চলে আসো। তাহলে এখানে ৬১ থেকে ৬ বাদ দিলে আমাদের কত হলো? ৫৫। ভাগ আমাদের কত হলো? ১১ গুণ ৩। ৫৫ কে ১১ দিয়ে ভাগ করলে ৫, তার সাথে ৩ গুণ করলে ৫ ৩ ১৫। ওই যে ইজি জিনিস সরলগুলো রয়েছে। চলে আসছি পরবর্তীতে। দুটো ভাষার অঙ্ক রয়েছে। ৮ টি মালা গাঁথতে ১২০ টি ফুলের প্রয়োজন। তাহলে একটি মালা গাঁথতে কটি ফুলের প্রয়োজন তা ঐকিক নিয়মে ছকের মাধ্যমে। ছকের মাধ্যমে মানে এরকম ছক লিখবে এইদিকে। আমি যেভাবে লিখছি, মালার সংখ্যা, আর এইদিকে লিখবে ফুলের সংখ্যা, ফুলের সংখ্যা। তাহলে প্রথমে কটা মালা গেঁথেছে? ৮ টি। ৮ টি মালা গাঁথতে কতগুলো ফুল লেগেছে? ১২০ টি। পরবর্তীতে তাহলে একটি মালা গাঁথতে কত ফুল লাগবে? এইভাবে ছকটা তৈরি করে ফেলবে, দিয়ে নিচে লিখবে ৮ টি মালা গাঁথতে প্রয়োজন ১২০ টি ফুল। অতএব একটি মালা গাঁথতে প্রয়োজন কম মালা, কম ফুল লাগবে। ৮ টাতে যেহেতু ১২০ টা ফুল লাগে, তাহলে একটা মালা গাঁথতে কম ফুল লাগবে, তাহলে ৮ দিয়ে ভাগ করে দেব। তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে? ১৫ টি ফুল আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এইভাবে সুন্দর করে এইটাকে বলা হয় ছকের মাধ্যমে ঐকিক নিয়মে করা। হলো ৮ টা মালা গাঁথতে যদি ১২০ টা ফুল লাগে, একটি মালা গাঁথতে ১২০ কে ৮ দিয়ে ভাগ করব, ১৫ টা ফুল আমাদের হয়ে যাবে। ৬ দাগে, মা আমাদের প্রত্যেকের মাথার বালিশের ঢাকনার চারধারে লেস লাগাবেন। তাহলে এই ধরো হচ্ছে বালিশ আছে, এইরকম দেখতে আয়তাকার বালিশ আছে, তার চারপাশে, এই বালিশের চারপাশে লেস লাগাবে। ঠিক আছে? তাহলে আমরা শিখেছি বারবার, যখন কোনো আকৃতির চারপাশটা নেয়া হবে তখন আমরা কি নির্ণয় করব? পরিসীমা। আর যখন ভেতরটা নেয়া হয় তখন আমাদের কি লাগে? ক্ষেত্রফল। এখানে যেহেতু চারপাশে লেজ লাগাবে তাই আমরা পরিসীমা বের করব। কি নির্ণয় করব? পরিসীমা। তাহলে ভাষায় কি লিখব? না, প্রতিটি বালিশের পরিসীমা। হয়েছে? বালিশের পরিসীমা। বালিশের পরিসীমা। তাহলে পরিসীমা কি করে বের করতে হয়? ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের হচ্ছে ৫০, প্রস্থ আমাদের হচ্ছে ৩৫। তাহলে ৫০ আর ৩৫ যোগ করলে ৫, ৫ ৩ ৮, ৮৫, ৫ ২ ১০ এর ০, ৮ ২ ১৬ একে ১৭। ১৭০ সেমি। এটা হলো কি? বালিশের পরিসীমা। এবারে আমাদের জানতে চেয়েছে বাড়িতে আমরা ১০ জন আছি। তাহলে ১০ জন আছি মানে ১০ টা বালিশ। ১০ জন আছি মানে ১০ টা বালিশ। তাহলে ১০ টা, একটা বালিশে যদি লেস করতে ১৭০ সেমি লেস দরকার হয়, তাহলে কতটা দৈর্ঘ্যের লেস দরকার? ১০ টা বালিশ করতে। অতএব চিহ্ন দিয়ে লিখব, অতএব ১০ টি বালিশের জন্য লেস, লয়কার তালব্য শ, লয়কার দন্ত স, লেস লাগবে।
বলে তুমি কি করবে, একটা বালিশে যদি ১৭০ সেমি লাগে, ১০ টা বালিশে ১০ দিয়ে গুণ করব। ১, ৭, দুটো শূন্য, সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এটাকে তুমি মিটারেও লিখতে পারো, ১৭ মিটারও লিখতে পারো একে। যে ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার, এটাকে তুমি ১৭ মিটারও লিখতে পারো। সেন্টিমিটারেও রাখতে পারো, ১৭ মিটারেও রাখতে পারো। তাহলে এইরকম সুন্দর করে বালিশ করব, যার দৈর্ঘ্যটা হচ্ছে ৫০ সেমি, প্রস্থটা হচ্ছে তাহলে একটা একটা বালিশে কতটা লেস লাগবে? বালিশের পরিসীমা বের করব। ঠিক আছে? তাহলে বালিশের পরিসীমা ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু বালিশগুলো আয়তাকার বলেছে, তাহলে একটা বালিশে ১৭০ সেমি লাগলে ১০ টা বালিশে কত লেস লাগবে? ১০ দিয়ে গুণ দিয়ে দেব। চলো, শেষ অঙ্ক আমাদের ৭ এর দাগ। চিত্র অঙ্কন করে চিত্রটির নাম দাও। শুধু তোমাকে চিত্র অঙ্কন করতে বলেছে, আর কিচ্ছু না। সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের ৩ টা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে তুমি সুন্দর করে স্কেল নেবে। স্কেল নিয়ে তোমার ইচ্ছে মতো ৫ সেমি, ৬ সেমি যত মনে হয় একই মাপের আঁকবে। ঠিক আছে? তবে এইরকম ভালো করে খেয়াল রাখবে, ৩ টে বাহুর দৈর্ঘ্য যেন সমান হয়। এই যে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। ৩ টে বাহুর দৈর্ঘ্য যেন সমান হয়। ৩ টে বাহুর দৈর্ঘ্য যেন সমান হয়। আয়তক্ষেত্র বলেছে, দিয়ে এরকম করে নামও দেবে, এরকম এ, বি, সি। আমি এখানে যেমন, যেমন লিখে রেখেছি তোমরাও সেইভাবে লিখবে। তবেই পুরো নাম্বার পাবে। আয়তক্ষেত্র চিত্র কেমন দেখতে হয়? এই যে, এই হচ্ছে প্রস্থ, এই দিকটা দৈর্ঘ্য। সুন্দর করে যেমন করে আমি এ, বি, সি, ডি যেমন দিয়েছি তোমরাও লিখবে। এই দিকটাতে দৈর্ঘ্য লিখবে, এই দিকটাতে প্রস্থ লিখবে। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র অঙ্কন কমপ্লিট হবে এইভাবে। আমি যেভাবে চিত্রগুলো এখানে দেখিয়ে রেখেছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ১ম ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের ৪র্থ শ্রেণীর স্কুল 1 কমপ্লিট হয়ে গেল। এক, এক করে কিন্তু আমরা প্রত্যেকটা স্কুলে আসবো। সবথেকে বড় কথা, প্রত্যেকটা স্কুল হয়ে যাওয়ার পরেই তোমাদের দেখবে প্রশ্নবিচিত্রার বইতের শেষে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেয়া রয়েছে। আমি কিন্তু সেগুলোও সমাধান করাবো। যতগুলো বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র সাল রয়েছে, আমি প্রত্যেকটা সাল করাবো ধরে, ধরে সুন্দর করে বিস্তারিতভাবে। প্রত্যেকে মুক্তির পাঠশালার পেজটা ফলো করে রাখবে। এখানেই তুমি সমস্ত কিছু জিনিসগুলো পাবে। ওকে? চলো তাহলে আজকের ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী স্কুল নিয়ে তোমাদের সঙ্গে। চলো, বাই।